আমার গলা শক্ত হয়ে এলো আমার সঙ্গে। তারপর সে সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলল। একবার সে ঘুমিয়ে পড়েছিল, আর যখন জেগেছিল তখন অনেক দেরি হয়ে গেছে। তারপর থেকে সে বাড়িটাকে দুর্গে পরিণত করেছিল। আলমারি তালাবদ্ধ, দরজায় ঘন্টা, জানালায় ছিটকিনি। মনে হতো আমি ভয়ের তৈরি এক কারাগারে থাকছি। আমি ছোট গলায় জিজ্ঞেস করলাম, আপনি কি মনে করেন আমারও হতে পারে এমন? সে সঙ্গে সঙ্গে থামিয়ে দিল, না, কিন্তু ভয়ের জন্য যুক্তি লাগে না। তারপর এলো প্রথম বড় ধাক্কা। এক সকালে এক চাকর বলল আমি নাকি রাতে সিঁড়ির মাথায় দাঁড়িয়েছিলাম, চোখ খোলা কিন্তু সাড়া দিচ্ছিলাম না। সে আমাকে ধরে রেখেছিল ঘামে ভিজে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। সে আমার দিকে তাকিয়ে প্রায় অসহায়ভাবে বলল, দেখলে আমি ভুল ছিলাম না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম নিজেকে নিয়ে, নিজের ভেতরে লুকিয়ে থাকা কিছুকে নিয়ে। কিন্তু তার ভয়ের ভেতরে আর একটা জিনিস দেখলাম, সে আমাকে ভাঙতে দেবে না। আমি জিজ্ঞেস করলাম, আপনি ঘুমান না কেন? কারণ আমি ঘুমালে ইতিহাস আবার ফিরে আসে। এক রাতে বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে প্রথমবার আমি নিজে থেকে তার হাত ধরলাম। সে হাত সরিয়ে নিল না। আমি ফিসফিস করে বললাম, আমি যদি ভয় পাই? সে শপথের মতো করে উত্তর দিল, তাহলে সকাল পর্যন্ত আমি পাহারা দেব। সেই অন্ধকারেই সে আর একটা গোপন কথা বলল। সে অসুস্থ, তার সময় খুব বেশি নেই। আমি তোমাকে একা ছেড়ে যেতে চাইনি, এই বাড়িতে, এই পৃথিবীতে। আমার চোখ ভরে উঠল। তাহলে আপনি আমাকে কিনেছিলেন? সে মাথা নাড়ল, না, আমি তোমার উপর আমার সবচেয়ে বড় ভয়টা ভরসা করে দিয়েছিলাম। এরপর অদ্ভুত একটা পরিবর্তন এলো। ভয়টা রুটিন হয়ে গেল, আর রুটিন থেকে এক ধরনের নিরাপত্তা তৈরি হলো। তারপর সে হঠাৎ ভেঙে পড়ল। পরদিন সকালে আর কোনো চেয়ার নেই, কোনো পায়ের শব্দ নেই, কোনো নীরব পাহারা নেই, শুধু সাইরেন আর হাসপাতাল। সাদা দেওয়ালগুলো কারাগারের মতো লাগছিল। মেশিনের শব্দ, ওষুধের গন্ধ, দৌড়ানো পায়ের আওয়াজ, সবকিছু আমার ভয় আরো বাড়িয়ে দিচ্ছিল। সে অচেতন হয়ে শুয়েছিল, আগের চেয়ে আরো বুড়ো, আরো ভাঙা। একজন ডাক্তার আমাকে আলাদা করে বললেন, তার অবস্থা গুরুতর, হৃদয় আর মন দুটোই। আপনি তার কি হন? আমি একটু থেমে গেলাম, আর সেই থেমে যাওয়ার মধ্যেই বুঝে গেলাম এই বিয়ে আর কাগজের ছিল না। আমি স্থির গলায় বললাম, আমি তার স্ত্রী। 3 দিন সে জ্ঞানহীন ছিল। চতুর্থ দিনে তার আঙুল নড়ল, চোখ খুলল। সে প্রথম যে কথাটা বলল, এত নরম ভাবে যে আমি ভেঙে পড়লাম, তুমি কি ঘুমাচ্ছিলে? আমার চোখে জল এসে গেল। না, আমি বললাম, এবার আমার পালা। তার সেরে ওঠার সময় আরেকটা সত্য জানতে পারলাম। এক বৃদ্ধা নার্স করিডোরে আমাকে থামালেন। আপনাকে সব বলা হয়নি। তিনি পুরনো নথি দেখালেন। তার প্রথম স্ত্রীর মৃত্যু স্বাভাবিক ছিল না। তিনি ঘুমের মধ্যে ছাদ থেকে পড়ে গিয়েছিলেন। তার আগে এমন 3 বার হয়েছিল। প্রতিবারই সে জেগেছিল বলে বেঁচে গিয়েছিলেন। লোকজন তাকে অদ্ভুত ভাবত, কিন্তু সত্যটা হলো সে ছিল একজন প্রহরী। আমার হাত কাঁপতে লাগলো। তাই সে আমাকে বিয়ে করেছিল, আমাকে বাঁচাতে আর নিজেকে শাস্তি দিতে। বাড়ি ফেরার পর সে আরো চুপচাপ হয়ে গেল। দুর্বল লাগছিল, আর চেয়ারে বসতো না। দরজার কাছে ঘুমাতো, বিছানা থেকে দূরে। এখন আমাকে আর পাহারা দিতে হয় না। সে বলল, তুমি নিরাপদ। কিন্তু আমি দেখছিলাম সে নিজে নিরাপদ নয়। এক রাতে জ্বরে প্রলাপ বকছিল, যেও না, দেখো, হাসো। আমি তার হাত ধরলাম, আমি এখানেই আছি। সে চোখ খুলল। প্রথমবার সে আমাকে ভয় ছাড়া দেখলো। তুমি নিশ্চয়ই আমাকে ঘৃণা করো, সে ফিসফিস করে বলল। হয়তো করতাম, এখন আর না। তারপর এলো আরেকটা ধাক্কা, আমার স্লিপ ওয়াকিং এর কারণ। ডাক্তার বললেন এটা শৈশবের ট্রমার সঙ্গে জড়িত, চাপ পড়লে যা জেগে উঠেছে। আপনার স্বামী এটা চিনতে পেরেছিলেন, ডাক্তার বললেন, আপনি জানার আগেই। সেই রাতে ভয় ছিল না, শুধু আফসোস ছিল। আপনি আমাকে বলেননি কেন? আমি জিজ্ঞেস করলাম। সে জানালার দিকে তাকিয়ে বলল, কারণ বললে তুমি পালিয়ে যেতে। আর এখন? সে দীর্ঘশ্বাস ফেলল। এখন পালানোর দেরি হয়ে গেছে। তার স্বাস্থ্যের আবার অবনতি হলো। এক সন্ধ্যায় সে বলল, আমি যদি চলে যাই? বলবেন না। আমি থামিয়ে দিলাম, কিন্তু সে বলতেই থাকলো, বাড়িটা বিক্রি করো, বাবাকে নিয়ে নতুন করে শুরু করো। আর আপনি? সে কোনো উত্তর দিল না। সেই রাতে সে ঘুমিয়ে পড়লে আমি চেয়ারে বসলাম, ঠিক সেই চেয়ারটায় যেটায় সে একসময় আমাকে দেখতো। এবার আমি তাকে দেখছিলাম, আর তখন দেখলাম সে হাসছিল। আমি বুঝলাম বিপদটা আর আমি নই। সে সব সময় আমাদের দুজনকেই আগলে রেখেছিল। পরদিন সে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আর ভয় বাঁচবো না। তার অপারেশন হলো, ঝুঁকিপূর্ণ, দীর্ঘ, অসহ্য অপেক্ষা। ডাক্তার বেরিয়ে এসে হাসলেন, সে বেঁচে গেছে। আমি কেঁদে ফেললাম, কারণ তখনই বুঝলাম এই বিয়েটা কোনো চুক্তি ছিল না। এটা ছিল অন্ধকারে একে অন্যকে খুঁজে পাওয়া দুজন ভাগা মানুষের গল্প। তবু শেষ পরীক্ষাটা বাকি ছিল। এক রাতে আবার সেই স্বপ্নটা
দেখলাম, লম্বা করিডোর, পেছনে একটা কণ্ঠ, পা যেন পাথরের মতো ভারী। পার্থক্য একটাই, এবার আমি পড়িনি, থেমেছি, ঘুরে দাঁড়িয়েছি আর নিজেকেই দেখেছি। আমি চিৎকার করে উঠে বসলাম, সে সঙ্গে সঙ্গে জেগে উঠল। আমি কিছু দেখেছি, আমি ফিসফিস করলাম, সে মাথা নাড়ল। আমি জানতাম আজ না হলে কাল হতোই। সেই রাতেই তার ভয় সত্যি হলো। আমি ঘুমের মধ্যে উঠে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলাম, চোখ খোলা কিন্তু পুরোপুরি সচেতন নই। কিন্তু এবার সে চেয়ারে বসেছিল না, সে আমার সামনে দাঁড়িয়েছিল। থামো, সে বলল। আমি থেমে গেলাম। সে নরম গলায় জিজ্ঞেস করলো, তুমি কি ভয় পাচ্ছ? আমি মাথা নাড়ালাম। সে আমার হাত ধরলো, ধীর কিন্তু কোমল। আমি ভয় পাচ্ছি, সে বলল, তবু আমি এখানেই আছি। আমার ভেতরে কিছু ভেঙে গেল, টুকরো নয়, খুলে গেল। আমি পড়ে গেলাম, মেঝেতে নয়, তার বুকে। সেই রাতের পর আর কখনো স্লিপ ওয়াকিং হয়নি। ডাক্তাররা বললেন এটা ছিল মনের শেষ লড়াই। ভয় বনাম নিরাপত্তা, নিরাপত্তাই জিতেছে। আমরা বড় বাড়িটা বিক্রি করলাম, বাবার চিকিৎসা শেষ হলো, ছোট এক শহরে চলে গেলাম, যেখানে কেউ আমাদের চিনত না। কোনো চেয়ার নেই, কোনো ঘন্টা নেই, কোনো পাহারা নেই, একটা বিছানা, দুজন মানুষ। প্রথমবার আমরা একসঙ্গে একই সময়ে ঘুমালাম। বছর পরে যখন সে শান্ত ঘুমের মধ্যে মারা গেল, আমি তার পাশে বসে তার নিঃশ্বাস থেমে যেতে দেখলাম। সে হাসছিল, এবার আর কোনো ভয় ছিল না। আমি জানতাম বিপদ সত্যিই শেষ। শিক্ষাটা সহজ কিন্তু দামি। অনেক সময় যাকে সবচেয়ে অদ্ভুত মনে হয় সেই মানুষটাই সবচেয়ে বেশি আগলে রাখে। আর কখনো কখনো ভয়ের বিরুদ্ধে দাঁড়ানোর একমাত্র উপায় কারো হাত ধরে একসঙ্গে দাঁড়িয়ে থাকা।